আমার এখনো ইনু সাহেবের কথা মনে হয়। মানে ৭৫-এর 15ই আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আর কি যে ইনু সাহেব তারা নাকি ট্যাঙ্কের উপর এটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে। তো শেখ হাসিনা যখন ইনুরে ওনারে যখন আইনা মন্ত্রী বানাই দিল, পরেরবার আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আসি। আমার এখনো ইনু সাহেবের কথা মনে হয়। মানে ৭৫-এর 15ই আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আর কি যে ইনু সাহেব তারা নাকি ট্যাঙ্কের উপর এটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে। তো শেখ হাসিনা যখন ইনুরে ওনারে যখন আইনা মন্ত্রী বানাই দিল, পরেরবার মন্ত্রিত্ব কেড়ে নিল, তখন আমার কাছে মনে হলো যে মানে কেমন একটা মানুষ, বাপের মৃত্যুর পর যে লোকটা সেলিব্রেশন করছে তারে এই জায়গাটা তাই না বসাই দিল। তো পরে বুঝলাম একটা গল্প শোনার পরে যে একটা বাঘেরে বান্দর বানাইয়া ধরেন খাঁচার মধ্যে পুরাইয়া আশেপাশে নাচানোর মধ্যে যে মজা, এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায় এই মজাটা অন্য কেউ পায় না, তিনি শুধু পায় যে হ্যাঁ দেখো আজকে তুমি বাঘ কিন্তু তোমার নখ নাই, তোমার কেশর নাই, তোমার দাঁত নাই, হ্যাঁ তোমার জিব্বা কাটটা ছোট করে দেওয়া হয়েছে, এটা বিড়ালের সাথেও পারবে না। অনেকটা এরকমই উইথ ডিউ রেসপেক্ট আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইন্ডকের চিপায় আছেন। তবে মোটামুটি 1 বছর এক ধরনের ঝামেলা থেকে বাইচে আছেন বিএনপির একটা শক্ত সাপোর্টিং এর কারণে। গেল কয়েকদিন আগেও তিনি সরকারকে নিয়ে, আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সুন্দর করা একটা বক্তব্য দিছিলেন, কিন্তু এরপরেও কোথাও না কোথাও আজকে যে ঘটনা ঘটছে যে বিদেশে, দেশে তো নাই এখন আর, বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে, কনসুলেট আছে, কূটনীতিকদের অফিস আছে, বাসভবন আছে, এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিরাট সিদ্ধান্ত নিছে। তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন, গুনে গুনে হাতে আছে আর 3 মাস, তো মানে এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? যাই হোক, দেরিতে হইলেও নিছে। আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বলছে যে ঢাকা পোস্টে আসা প্রতিবেদনটি যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে, এখন এইটা কেন না দিল সেটাও আমার কাছে বোধগম্য না। যেটা তো একটা আনুষ্ঠানিক চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক, বাট এটা না করে টেলিফোন করে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস, বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতাবাসদের মানে দূতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি। তবে বিদেশের 2টি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতিক বলছে ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যে বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা কয়েকজন দূতকে জানানো হয়েছে, তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন। একই সঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন। বলা হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন। ওনাটা হাস্যকর মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকোচুরি কাহিনী, চিঠি, ইমেল, ডকুমেন্ট তৈরি, ভাই যে এখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না, আমরা তো ধোঁয়াশা কুয়াশার মধ্যে রয়েছি। এখন এটার কি মানে কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে? সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো ঝামেলা কিছু তো একটা আছে যার কারণে সরকারি লুকোচুরিটা করতেছে। তবে রাষ্ট্রপতির নখ তো বহুত আগেই তুলে ফেলা হয়েছে, তারপর ধরেন দাঁতও তুলে ফেলা হয়েছে। না মানে ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার, আবার এটা কাইটা নিয়ে কেউ ভিডিও বানাই দিয়েন না। তো এই জায়গাটা যেটা ছিল যে গল্পের প্রথম অংশে এত বড় পাওয়ারফুল একজন মানুষকে এই সরকার বহিষ্কার কথা ছিল, কিন্তু বহিষ্কার না করে এই যে ধরেন
একের পর এক ক্ষমতা, এখন শুধু মানে রাষ্ট্রপতি ভবনে ঘুমানো ছাড়া, খাওয়া ছাড়া আমার মনে হয় যে এই লোক দিয়া রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে, বেতন ভাতা যাচ্ছে আর কি, প্রটোকল সহ। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়। উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে, আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি, দেখা যাক। উনি বললেন না, আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আসলে কি, মন চাচ্ছিল না। মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে। আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে, এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে। সত্য কথা বলতে কি, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে জাগছিল। কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে, এই মামলাটি কেমন করে নেব, কি বলবো কোর্টে, একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুল চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারেও দৌড়িয়েছি। রকনুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি, অনেকের চেম্বারে চেম্বারে দৌড়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে, যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম, কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত। আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন, তিনি আসবেন, কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই, বা তার আসার মতো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল, আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম।
আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। আমি তো মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছে। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি। আমার আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে আর একটু বড় আকারে করি। এটা বাংলাদেশি করি, একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য। সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।